স্বাগত প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন মোহনা টেলিভিশনের সাড়া দাও বাংলাদেশ। সাড়া দাও বাংলাদেশে আপনারা সকলেই জানেন যে আমরা যাচ্ছি দেশের এপার থেকে ওপার, টেকনাফ থেকে তেতুলিয়া, সব জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, জনগণের প্রশ্নগুলো করছি, নানান জনকে যাদের কাছে আমাদের যাওয়া প্রয়োজন, অনুসন্ধানী চোখ পড়ছে বিভিন্ন জায়গায়। আমরা চলে এসেছি চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি অফিসে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আহসান হাবিব পলাশ, স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ। আমি শুরুতেই একেবারে আপনার থেকে জানতে চাই, চট্টগ্রাম রেঞ্জে আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির একটি সারসংক্ষেপ যদি আমাদেরকে একটু বলতেন। দেখুন, এই জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিল এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেই সময় যে পুলিশকে কর্মমুখী করা, আবার তাদের পূর্বতন যে জনস্বার্থে জনগণের জন্য কাজ করা সেই জায়গায় নিয়ে আসা। কতটা আমরা পূরণ করতে পেরেছি জানি না, জনগণ বা সাধারণ মানুষ হয়তো তার মূল্যায়ন করবে, বাট আমি মনে করি যে আমরা অনেকটা সেই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং পুলিশ এখন আবার তাদের জনশৃঙ্খলায়, তদন্তে এবং অন্যান্য আইনশৃঙ্খলার কার্যে নিজেদেরকে নিয়োজিত করতে সক্ষম হয়েছে। মূল্যায়নের বিষয়টা আমি নিজে বলতে পারবো না, বলাটা আমার পক্ষে শোভন হবে না, বাট আমরা মনে করছি যে আমরা এক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদের সক্ষমতা যেটুকু আছে পুরোটাই দিয়ে আমরা চেষ্টা করছি। এবং এখন অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, আপনি নিজেও জানেন, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমরা চেষ্টা করছি পুরোপুরি জনস্বার্থে বা জনগণের জন্য আইনশৃঙ্খলার কাজে নিজেকে নিয়োজিত রাখতে। প্রথমত নির্বাচন সংক্রান্ত চ্যালেঞ্জ এই মুহূর্তে, আর পূর্ববর্তী সময়ে অনেক ধরনের মানুষের চাওয়া পাওয়া ছিল, তাদের আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ সহ আরও অনেক মিল কলকারখানা, এগুলোতে কিছু ঝামেলা ছিল, সেগুলো আমরা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এখন আমরা মনে করি যে আমাদের সক্ষমতার জায়গায় আমরা পৌঁছে গেছি, প্রত্যাশিত জায়গায়। আর যেহেতু আমাদের সামনে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণের কার্যক্রম চলছে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমাদেরকে ধীরে তৈরি করা হচ্ছে, ট্রেনিং প্রোগ্রাম চলছে, আমরা পুরোপুরি নিজেদেরকে প্রস্তুত করছি নির্বাচনের জন্য। এই মুহূর্তে আমাদের জনশৃঙ্খলা তদন্তের পাশাপাশি আমাদের আরেকটা নতুন সেক্টর খুলে গেছে, সেটা হচ্ছে আগামী নির্বাচনকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালিত করতে সহায়তা করা নির্বাচন কমিশনকে। সে বিষয়ে আমাদের তৎপরতা চলছে। সুতরাং সার্বিক দিক থেকে এখন পুলিশ আমি মনে করি একটা পর্যায়ে আছে যেখানে আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত। এবারে প্রসঙ্গক্রমে একটি প্রশ্ন আপনাকে করে নিতে চাই যে নির্বাচনের জন্য আপনারা অনেকটাই প্রস্তুতি গ্রহণ করছেন, সেই বিষয়টি আপনি স্পষ্ট করলেন, কিন্তু 5ই আগস্টের পরের প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের উপরে মানুষের আস্থা যেমন কমেছে, আবার পুলিশও কিছু ক্ষেত্রে কাজ করতে যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। তো এই ব্যাপারে আসলে আপনার একটা বড় রেঞ্জ, মানে আপনার রেঞ্জ বাংলাদেশের অন্যতম বড় রেঞ্জ, পুলিশের মানসিক দুর্বলতা কাটানোর জন্য কিংবা সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি কৌশলগত কোনো অবস্থান নিয়েছেন কিনা, নিলে তা কি ধরনের বা কি রকমের? যে কথা শুরুতেই আমি বললাম যে গণ অভ্যুত্থানের পর থেকে সংকট ছিল, পুলিশের মনোবল ভেঙে পড়েছিল, আর মনোবলকে চাঙ্গা করতে মানে প্রত্যাশিত জায়গায় আনতে তো অনেক রকমের চ্যালেঞ্জই ছিল আমাদের। আর যেহেতু দীর্ঘদিন পুলিশ এক ধাঁচে কাজ করতে অভ্যস্ত ছিল, সুতরাং সেখানে জনগণের সঙ্গে পুলিশের বৈপরীত্য সম্পর্ক ছিল, বিপরীত সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল না বলা চলে। সেই জায়গা থেকে একটা রিভার্স অবস্থায় আনতে তো আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, পুলিশকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ যে মানসিকতায় তারা বড় হয়েছিল দীর্ঘ 15 বছর 17 বছর ধরে, যেভাবে পুলিশ মানুষের সম্পর্কের যে জায়গাটা ছিল সেখান থেকে বের করে এনে আবার জনমুখী করা, এটা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। তো সে চ্যালেঞ্জ আসলে আমাদের রেগুলার মোটিভেশন, তাদের সুযোগ সুবিধার বিষয়গুলো দেখা, তাদের কোন কোন কারণে কী কারণে তাদের এই ধরনের অপরাধ প্রবণ ছিল সেই বিষয়গুলো বের করা এবং সেগুলোকে অ্যাড্রেস করা, সেই জায়গাগুলোতে ফিরিয়ে আনা। মেইনলি এই মুহূর্তে আমাদের মোটিভেশনটাই বড়, মানে যদি সফলতা বলি মোটিভেশনটা অন্যতম বড় উপাদান ছিল, কারণ আর তো কিছু নাই, সুযোগ সুবিধা তো আমাদের বিশেষ কিছু দেবার কিছু নাই। আমরা তাদের আরেকটা জিনিস যদি বলেই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পোস্টিং এবং পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা। এইটা পুলিশের অন্যতম একটা বড় কাজ। এইটার অস্বচ্ছতা পুলিশের মধ্যে দীর্ঘদিন যাবৎ লালিত ছিল, পুলিশের মধ্যে এটা ব্যাপক আকারে ছিল। তো আমরা এই রেঞ্জে এই ব্যাপারে পুরোপুরি স্বচ্ছতা আনতে পেরেছি বলে আমি দাবি করি, কারণ আমাদের এখানে পোস্টিং পদায়নের ক্ষেত্রে অন্য কোনো কিছুর সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা আমি বলতে পারি, বাট মূল্যায়নের দায়ভার আমার নয়। আমি মূল্যায়নের জন্য যারা এর সঙ্গে সম্পর্কিত তারা হয়তো বলতে পারবে।
তো প্রথমে যেটা হলো, সফলতা যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে মোটিভেশন, আর দ্বিতীয়ত হচ্ছে পোস্টিং পদায়নের ক্ষেত্রে আমাদের একেবারে একদম একদম স্বচ্ছতা। আমরা পুরোপুরি চেষ্টা করেছি প্রায় যাতে পূর্বতম সময় যারা অফিসার ইনচার্জ হিসেবে বা ওসি হিসেবে যারা দায়িত্বরত ছিল তাদেরকে না দিয়ে নতুন অফিসারদেরকে এনগেজ করা। এটা আমরা ভালো ফলো পাচ্ছি। অনেকেই কোনো দিনও যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা হওয়ার সম্ভাবনা ছিল না, তারাও নতুন করে সুযোগ পাচ্ছে কাজ করবার, সুতরাং তারা উদ্বুদ্ধ হচ্ছে। আপনি জানেন যে একজন ইন্সপেক্টর কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পছন্দ করে, এটা তার একটা প্রাইডের জায়গা। তো সেই জায়গাগুলো আমরা কিছু ভালো লোক চেষ্টা করেছি, ভালো অফিসার খুঁজে বের করতে। তারা চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করছে তাদের ইমেজ ধরে রাখতে, এবং দীর্ঘদিন যাওয়া যারা কোনো ভাবেই নেই এই পদে আসবে, তারা যা আসলো, এসে তারা চেষ্টা করছে। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় কাজ দিচ্ছে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, পদায়নও যদি কোনো লেনদেন না হয় তাহলে অনেকটা কাজ সহজ হয়ে যায়। তো সেইটা যদি আমরা ভবিষ্যতেও রাখতে পারি যে কোনো ধরনের পদায়নে কোনো অর্থ খরচ হয় না, লেনাদেনা কম হয়ে গেলে তখন আর তারাও কিছুটা হলে শঙ্কার মধ্যে থাকে যারা এই সেবার মধ্যে থাকে। বাট এটাই যে একমাত্র উপাদান তা না। পুলিশের আপনারা একটা জিনিস অনেকেই হয়তো জানেন কি না, পুলিশ সব করতে পারে এইটা একটা ভুল ধারণা। পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, এবং আমরা যে সুযোগ সুবিধার মধ্য দিয়ে, সুযোগ সুবিধা না, যে সাপোর্ট যদি আমরা বলি, লজিস্টিক সাপোর্ট যদি বলি, যেগুলো দিয়ে আমরা সেবা দিই আমরা, এটা হচ্ছে আমাদের অত্যন্ত অপ্রতুল। আমাদের এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমরা আসলে কাউকে বলতে পারি না। আমরা যে পরিমাণ সাপোর্ট পাই, এই পরিমাণ সাপোর্ট দিয়ে যে পরিমাণ প্রত্যাশা, অর্থাৎ জনপ্রত্যাশা পূরণের যে সক্ষমতা, এইটা আসলে পুলিশের পুরোপুরি নেই। সেই জন্য আমরা অনেক সময় জনপ্রত্যাশা পূরণ করতে পারি না, এবং মানুষ আমাদের উপর ক্ষুব্ধ হয়। আমাদেরকে হয়তো যে সময় রেসপন্স করতে বলে সেই সময় আমরা রেসপন্স করতে পারি না। এটা একটা অন্যতম বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আপনি যে আপনার থেকে খুব স্পষ্ট একটি উত্তর পেলাম। আমি আসলে একটু যুক্ত করতে চাই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যে আসলে নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঠিক একইভাবে আমি পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি বাইরের দেশ থেকে আমাদের মনে হয় যে ওই দেশের পুলিশ বোধ হয় ভালো, কিন্তু লোকাল সিটিজেন যারা, তাদের কিন্তু প্রত্যাশা কোনো দেশের পুলিশই আসলে 100% ফিল আপ করতে পারে না। আপনি কি মনে করেন যে অর্থনৈতিক লেনদেনের সাথে পুলিশ বাহিনীকে যদি রাজনৈতিককরণ বা রাজনীতির ক্ষমতার অপব্যবহার যদি বন্ধ নিশ্চিত করা যায়, তাহলে সেবার মানটা কি আসলে উন্নত হবে কিনা, এই বিষয়ে আপনি? ধন্যবাদ। যেহেতু আমি জাতিসংঘে বিভিন্ন মিশনে ছিলাম, সেখানেও আমি দেশ বিদেশ, ইউরোপিয়ান, আমেরিকান, রাশিয়ান, আফ্রিকান সব দেশের পুলিশের সাথে, সেই স্ক্যান্ডিনেভিয়ান পুলিশ থেকে শুরু করে আফ্রিকান পুলিশ, সব ধরনের পুলিশই আমি দেখেছি। সুতরাং সেখানে আমার অভিজ্ঞতা আছে। একটা জিনিস মনে রাখবেন, যে দেশের মানুষ যেমন, পুলিশ অনেকটা সেরকমই থাকে। চমৎকার বললেন। এটা আমি সারা জীবনেই দেখেছি। প্রতি দেশের নাগরিকদের আইন মানার যে আগ্রহ, সেটা যে পরিমাণ, সেটা নির্ভর করে পুলিশের সাথে তাদের কার্যক্রম করতে। দেশের মানুষ যত আইন মানতে আগ্রহী হবে, সে দেশে পুলিশ তত স্বস্তিতে কাজ করতে পারবে। ফিনল্যান্ডের পুলিশ হচ্ছে সবচেয়ে বেশি সারা পৃথিবীতে প্রশংসিত, এবং সেখানে 93% মানুষ পুলিশের উপর আস্থা রাখে। সেখানে কিন্তু 7% মানুষ পুলিশের উপর আস্থা রাখছে না। তার মানে পুলিশের উপর পুরোপুরি আস্থা কোনোদিনও রাখবে না, কারণ পুলিশ কিন্তু আইন প্রয়োগ করতে যায়। আমাদের বাংলাদেশেও আমি যদি বলি যে একটা মামলা হলে একটা থেকে বাদী পক্ষ, একটা থেকে বিবাদী পক্ষ, আমাদের কিন্তু যে কোনো এক পক্ষে যেতে হয়। এক পক্ষে গেলে আরেক পক্ষ কিন্তু আমাদের প্রতি বৈরী হয়ে যায়, নারাজ হবে। সুতরাং চ্যালেঞ্জগুলো কিন্তু আছে। আবার আরেকটা জিনিস দেখেন, আইন প্রয়োগের ক্ষেত্রে একজনের রাস্তা অবরোধ করলো, আমরা ডিসপার্স করতে গেলাম, তারা আমাদের উপর ক্ষুব্ধ হলো, কেন আমরা তাদের ডিসপার্স করছি। আবার বিশাল একটা জনগোষ্ঠী চাচ্ছে কি, যে আমরা কেন ডিসপার্স করছি না। সুতরাং এই যে খুব একটা থিন লেয়ার থাকে, এই জায়গাটাকে ম্যানুভারিং করা অনেক সময় আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। আমরা দুই পক্ষকে আসলে কোনোদিনও স্বস্তি দিতে পারি না, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর রাজনীতিকরণের কথা যেটা বলেন, আমি মনে করি পুলিশে যদি রাজনীতির ইন্টারফারেন্স না থাকে, পুলিশ আরও ভালোভাবে কাজ করতে পারবে, এটা নিশ্চিত। এটা শুধু আমি না, সাধারণ মানুষও মনে করে। রাজনীতি বলে রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, পুলিশ থাকবে পুলিশের কাজ। আমরা অ্যাকাউন্টেবল হতে চাই, কিন্তু কোনো দল গোষ্ঠীর কাছে নয়। আমাদের রাষ্ট্রের সংবিধানের প্রতি আমাদের দায়বদ্ধ থাকবে, মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে, কোনো রাজনৈতিক দলের প্রতি থাকার কথা নয়, উচিত নয়। আমি মনে করি যে রাজনীতি থেকে যদি পুলিশকে সরানো যায়, পুরোপুরি না গেলেও যদি কিছুটা সরানো যায়, ইন্টারফারেন্স কমানো যায়, তাহলে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, সেবা পাবে, এবং পুলিশ আরও
ভালোভাবে কাজ করতে পারবে। এটা আমার উপলব্ধি, আমার অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি তা মনে করি। অভিযোগের বিষয়ে এবার একটু আসি। আপনার রেঞ্জে আগের চেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ইললিগাল অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে আপনি দায়িত্ব নেয়ার আগে এবং আপনি দায়িত্ব নেয়ার পরে আপনাদের তো নিজস্ব একটা সমীক্ষা নিশ্চয়ই হয়, সেই হার কি কমেছে নাকি বেড়েছে? এখানে বিবেচ্য বিষয় কি কি? চট্টগ্রাম রেঞ্জ হতে কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল জায়গা। কুমিল্লায় এক ধরনের প্রবলেম হয়, চ্যালেঞ্জ, ব্রাহ্মণবাড়ি এক ধরনের চ্যালেঞ্জ, চট্টগ্রামে যেহেতু রাউজান, খটিকছড়ি এই জায়গাগুলো হিলিয়ার এই দিকে এইদিকে এক ধরনের চ্যালেঞ্জ। আবার কক্সবাজারে তো আমার মনে হয় ইট ইস দ্য মোস্ট ট্রাভেলড ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, অনেক সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কক্সবাজারকে। এই জন্য এক এক দিকে এক এক ধরনের চ্যালেঞ্জ আছে। বাট আমি যে জিনিসটাকে মূল্যায়ন করতে চাই সেটা হচ্ছে মানুষের অভিযোগ দেবার সুযোগটা আছে কিনা। আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি বলেন, স্ট্যাটিস্টিক্যালি অনেক কিছু বলা যায়, আগের চেয়ে একটু ভালো ছিল, আগের চেয়ে কম ছিল, ডাকাতি বেড়েছে, অন্য কিছু কমেছে, এগুলোতে কথা হয়তো বলাই যায়। এগুলোতে কি দেখা যাবে সে বিষয়ে আমি না গিয়ে বরং বলি যে মানুষ আমার কাছে আসছে কিনা, তার কথাটা বলতে পারছে কিনা, তার অভিযোগটা দায়ের করতে পারছে কিনা, এইটা আমার কাছে অত্যন্ত বিবেচ্য বিষয়। সেইটা যদি আপনি মানুষের মাঝে পান তাহলে আমি মনে করি আমরা কিছুটা হলেও সফল। কিন্তু আমি স্ট্যাটিস্টিক্যালি যেগুলো দেখাবো বা আছে সেগুলো সত্যি আমি স্ট্যাটিস্টিক দেখাতে পারি, কিন্তু তাতে খুব একটা হেরফের হয় বলে আমার মনে হয় না। কারণ ক্রাইমটা এমনই, কোনো মাসে একটু বাড়বে, কোনো মাসে একটু কমবে। বাট যে ঘটনাগুলো ঘটছে আমরা আমলে নিচ্ছি, আমরা মামলা হচ্ছে এবং আমরা ডিটেক্ট করতে পারছি। আমরা হয়তো ফুল প্রোটেকশন দিতে পারছি না, মানে ডাকাতি ঠেকাতে পারছি না, পুরোপুরি ঠেকাতে পারছি না, কিন্তু যে ডাকাতি ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা বের করতে পারছি কিনা, এক্ষেত্রে রেট অফ সাকসেস ইজ ভেরি হাই। এটা আমি আপনাকে বলতে পারি। আপনি কোনো সময় স্ট্যাটিস্টিক্স চাইলে আমি আপনাকে দিতে পারি, রিয়েল স্ট্যাটিস্টিক্স যা আছে। বাট সাধারণ মানুষ আমাদের কাছে আসতে পারে, তাদের কথা বলতে পারে, তাহলে আমি মনে করব আমি অনেকটা সফল। আপনাকে নিয়ে স্টাডি করতে যে আমি যেটি সবচেয়ে বেশি তথ্য পেয়েছি সেটি হলো যে আপনি ব্যক্তি জীবনে খুবই সৎ বা পুলিশ অফিসার হিসাবে আপনার সামনে অবশ্যই আমি প্রশংসা করতে চাই না, কিন্তু আপনি একজন তরুণ যেই পুলিশ অফিসারটি জয়েন করলো তার উদ্দেশ্যে আসলে আপনার যে এই যে জীবন, আপনার নামে আমি আসলে অসততার কোনো অভিযোগ পাইনি, এরকম একটি জীবন আপনি কাটিয়েছেন বা এমন একটি কর্ম এখনো করে যাচ্ছেন, এই জায়গাটা আসলে কিভাবে মেনটেন করলেন? দেখুন, এই প্রশ্নের জবাব আমার জন্য খুব বিব্রতকর, তবু যদি আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি যখন নবীন কর্মকর্তা আসে এবং আমি শুধু এখানে নয়, আমি অন্য সার্ভিসের অফিসারদের সঙ্গে কথা বলি, আমি যে জিনিসটা বলার চেষ্টা করি যে আপনাদের বা তোমাদের এই চাকরিতে আসার প্রয়োজন কী জন্য আসছো চাকরিতে। কারণ এখানে রেশন, বেতন কম, সুযোগ সুবিধা কমই বলা চলে। কারণ আমাদের সমসাময়িক যারা অন্যান্য সার্ভিসে যারা চাকরি করে বা করতো তারা তো অনেক ধরনের বিশেষ করে অর্থনৈতিক সুযোগ সুবিধার মধ্যে থাকে। তো এক্ষেত্রে বড় বিষয়টা আমার মনে হয় আমাদের চাহিদাকে একটু কমাতে হবে। প্রত্যাশা এবং চাহিদা যে জায়গাটা, এটা আমাদের মধ্যে যদি কমাতে হয়। কিভাবে ধরে রাখলেন আসলে? আমি ধরে রাখতে পারছি কিনা আপনি ভালো জানেন, আপনি বলতে পারবেন, সে বিষয়ে আমার বলার কিছু নাই। বাট আমি যে বলবো যে প্রত্যাশাকে একটু কমায় ফেলতা, মানে আমাদের একটু এর মধ্যে চলবার যে বাসনা, এটা যেন আমাদের অটুট থাকে, এটা যেন খুব স্ট্রং থাকে। আর আমার আরেকটা জিনিস যদি বলি, আমি প্রায় 4 বছর যেহেতু বিদেশে ছিলাম, সেখান থেকে কিছু আমি সুযোগ সুবিধা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ পুলিশের সদস্য হিসাবে অত্যন্ত গর্বিত। দেশের মানুষের প্রতি, মানে দেশের প্রতি যে আমি সদস্য হিসাবে, সরকার আমাকে 4 বছরের জন্য বিদেশে পাঠিয়েছে সব সুযোগ সুবিধা সহ। সেখানে আমার একটা বড় ধরনের একটা আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছি। আমি যদি আমি বলি যে যদি কিছু আমার এই বিষয়ে সাফল্য থেকে থাকে, তাহলে সেইটার অন্যতম বড় কারণ কিন্তু সেটাও। কারণ আমি কথা বলবো না যে বাংলাদেশে যে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা আছে সেটা অত্যন্ত অপ্রতুল। আমাদেরকে চলবার জন্য যেটুকু সুযোগ সুবিধা দেওয়া হয় আসলে খুব কষ্টকর। তো এই জন্য আমি এই বিষয়েও সমস্ত সরকারি কর্মচারী যাই বলি না কেন, সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়ানোর পক্ষে এখনও কথা বলবো। বাট আমি মনে করি সেটা আমার জন্য একটা বড় উপাদান হিসেবে কাজ করে। আর সবচেয়ে বড় কথা যে আমরা তো এখানে সম্মানের জন্য আসছি, মর্যাদার জন্য আসছি। এখানে সম্মান মর্যাদা নিয়ে চলতে গেলে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো সেই জিনিসে যদি আমরা স্যাক্রিফাইসের বাসনা থাকে তাহলে এটা সম্ভব।
অনেকটাই সম্ভব। অনেকেই আছেন, আমাদের পুলিশেও অনেকেই আছেন যাদের কথা হয়তো অনেকে জানে না, আছে, অনেকেই আছে। না অবশ্যই, আমি যেহেতু আপনাকে নিয়ে স্টাডি করেছি তাই আমি আপনার ব্যাপারটা জানি। আমি একটা মতামত দিতে চাই, আপনি কি একমত হবেন কিনা, যে আসলে পুলিশে সৎ থাকার পিছনে প্রত্যাশা চাহিদা ব্যক্তির যেমন কম থাকা প্রয়োজন, তার পরিবারেরও প্রত্যাশা এবং চাহিদা কম থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এর সাথে কি আপনি একমত হবেন? পুরোপুরি একমত। এটার মধ্যে একটু মানে দ্বিমতের কোনো সুযোগ নাই, কারণ আপনি পরিবারকে সেভাবেই গড়ে তুলতে হবে পরিবারকে, যেন তাদের মধ্যে এই বিষয়টা না থাকে। মানে কারণ এখানে তো অনেক ধরনের উদাহরণ, এই পুলিশ কারণ সব সার্ভিসে আছে, অনেক ধরনের উদাহরণ আছে, আপনার পাশের অনেক ধরনের উদাহরণ থাকে, সেগুলোকে নিজেকে নিবৃত্ত করে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং। কিন্তু এর যে একটা ফ্লেভার, একটা গ্ল্যামার যদি বলি, এর একটা বাতাস, সুবাতাস যদি আছে, এটা যে ভোগ করতে জানে তার কাছে এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত সুবাতাসের, মানে সুবাতাসের আমি বলবো আর কি। এটাকে যে এই সুবাতাস যিনি নিতে জানেন তার জন্য এটাই প্রার্থিত, কাঙ্ক্ষিত। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কিনা পুলিশ হবেন, আর পুলিশ না হলে কি হতেন? আমি কোনোদিনও পুলিশে আসবো ভাবিনি, আমি পুলিশ সম্পর্কে জানতাম না। প্রথম পরীক্ষা, প্রথম চাকরি, আমি হল থেকে, আমি শহীদুল্লাহ হলের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি, তো সেখানে হল থেকে গিয়ে আমি জয়েন করেছি। আমার অত্যন্ত ভালো লাগা যে আমি মানে পাস করার আগেই চাকরি, প্রথমবারে প্রথম একটা পরীক্ষা দিয়ে চাকরিটা পেলাম। আমি হল থেকে গিয়ে, এটা আমার অত্যন্ত গর্বের একটা মনে হয় আমাকে, যে আমি আমার যে হলের আমি ছাত্র অবস্থায় আমি হল থেকে গিয়ে চাকরিতে জয়েন করে আবার দুপুরে এসে হলে খেলাম, এটা আমার জন্য ভালো লাগার, অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। আর পুলিশে চাকরি করবো আমি কোনোদিন ভাবিনি। আমি পুলিশে চয়েস দিয়েছিলাম, এটা আমি অন্যের কথায়, আমি আমাকে বলেছিল যে দাও, আমি দিয়েছিলাম। এখানে আমার ভাগ্য হয়তো আল্লাহ লিখে রেখেছে। আমার এই দীর্ঘ চাকরি জীবন শেষে কথাই আমি বলবো যে আই এম এ প্রাউড মেম্বার অফ বাংলাদেশ পুলিশ। এদেশে এই পুলিশের সদস্য হিসাবে অনেক 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 পেয়েছি আমি, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি। আমি এমন একটা মানে জীবনযাপন করতে চাই যেন মানুষ আমার খারাপ কিছু না বলে, ভালো যদি নাও থাকে কিছু না, খারাপ যেন না বলে, এটা চেষ্টা করেছি, বাকি সময়টুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে পুলিশে কাজ করছেন, এমন কি কখনো হয়েছে যে এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান যে সেদিন আপনার মনে হয়েছে যে ভাগ্যিস পুলিশে এসেছিলাম? এই চাকরি জীবনে মানুষের সুখের অশ্রু দেখেছি, মানুষের দুঃখের অশ্রু তো দেখেছি, কিন্তু মানুষ খুশিতে যে কেঁদে কেঁদে চলে যায় সে দৃশ্য বহুবারই আমার দেখার সুযোগ হয়েছে। আমার উল্লেখযোগ্য সময় কেটেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে, সেখানে আমি 12 বছর তদন্তে ছিলাম। আমি মনে করি যে কিছু মানুষের যে এই সমস্ত তদন্তকর্তা করতে গিয়ে তাদের যতটুকু সাধ্যমতো চেষ্টা করছি সহায়তা করার জন্য, তাদের যে খুশি আমি দেখেছি, আমি মনে করি যে আমি ধন্য, যতটুকু আমি পেয়েছি আমি ধন্য, কারণ আমি চেষ্টা করেছি এবং এখনও আমি চেষ্টা করি যতটুকু মানুষকে সেবা দেওয়া যায়। বাট পুলিশের চাকরিতে অত্যন্ত ভালো চাকরি একটা, এর বেলাও আমি বলবো, আমাকে অনেকেই গালি দিবে, আমাকে অনেকেই অনেক কথা বলবে, তারপরও এখানে দ্রুততার সঙ্গে মানুষকে যে সেবা দেওয়ার সুযোগ আছে। যদি এই মানুষ এই সুখটুকু জানতো, বুঝতে পারতো, তাহলে সে ওইটার পিছনেই ছুটতো। কিন্তু এখানে আমাদের অনেকে তো অনেক দিকে ছুটে যায়, কিন্তু এখানে মানুষকে সেবা দেওয়ার যে একটা ভালো লাগা, ভালোবাসা, এটা অনেকেই বুঝতে পারে না। যারা বুঝতে পারে না, যারা বুঝতে পারে এটা, তারা সেদিকেই ধাবিত হয়। স্পষ্ট উত্তর পেয়েছি। ভিন্ন আঙ্গিকের প্রশ্নে যেতে চাই। নির্বাচন, জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই বেশি ফেব্রুয়ারিতে সামনের বছরে, প্রস্তুতি কেমন আপনার রেঞ্জে? যেটা শুরুতেই আমি আপনাকে বললাম যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম, এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস, প্রতিদিনই করতে হয়। এখন আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন, এবং আমরা বাংলাদেশ পুলিশ পুরোপুরি কমিটেড এবং প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট ইলেকশন, এটা ঠিক। আমাদের প্রস্তুতির মধ্যে এখন প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্য আমাদের নতুন করে নির্বাচন সংক্রান্তে ট্রেনিং গ্রহণ করছে, চলমান। প্রায় 150টি সেন্টারে এই কাজগুলো চলছে, প্রায় আমার মনে করি ডিসেম্বর পর্যন্ত কাজগুলো চলবে। এবং এখানে নির্বাচনের আচরণবিধি,
নির্বাচন পূর্ব অ্যাক্টিভিটি কার্যক্রম, নির্বাচনের দিনের কার্যক্রম, নির্বাচন পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমরা প্রতিটা সদস্যের ট্রেনিং নিচ্ছি, প্রতিটা সদস্যই। তো সে কারণে আর যেহেতু আমাদের দীর্ঘ 15 বছর সত্যিকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়নি, সুতরাং প্রায় 80% পুলিশ সদস্যই বলবো যে এই বিষয়ে ততটা অভিজ্ঞ নয়, প্রকৃত ইলেকশন সম্পর্কে অভিজ্ঞ নয়। তো এবার যেহেতু সরকার প্রকৃত ইলেকশন করতে কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ, এবং সমস্ত রাজনৈতিক দলও একই ধরনের, এবং আমরা পুরোপুরি, এবং আমাদের লেভেল অন কমিট ইজ ভেরি হাই। আমরা ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুতি গ্রহণ করছি, যত রকমের প্রস্তুতি দরকার গ্রহণ করছি, এবং আমরা নির্বাচনের দিন বা নির্বাচনের সময় জনপ্রত্যাশা পূরণের জন্য যে নির্বাচন, সেটার জন্য আমরা প্রস্তুত এবং সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। বাট এখানে একটু বলে যাই, এখানে আমাদের জনসম্পৃক্ততা, রাজনৈতিক দলসমূহের মধ্যে ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি, এই বিষয়গুলো তারা প্রদর্শন করবেন, এটুকু আমরা প্রত্যাশা করি। একেবারে ব্যক্তিগত একটা জিনিস, মানে আমার ব্যক্তি হিসাবে জানতে ইচ্ছে করছে। সেদিন আমি পিসিআরে বসা ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম যে আপনার এই অফিসের সামনেই জনগণ এবং ছাত্ররা উপস্থিত হয়েছিলেন। আপনি আপনার অফিসাররা তাদেরকে ভিতরে তাদের প্রতিনিধি আসার জন্য বারবার অনুরোধ করছিল, এবং এক পর্যায়ে আমরা মেনেই নিয়েছিলাম যে ডিআইজি সাহেবান নিচে নামবেন না, কেননা জনগণের খুব রোষানল ছিল সেই জায়গাটায়। অত্যন্ত টেকনিক্যালি আপনি ওই দিন খুব ভালো ভূমিকা রেখেছিলেন, সে ব্যাপারে নিঃসন্দেহে আমি কোনো প্রশ্ন করতে চাই না। তবে প্রশ্নটি আমার অন্য জায়গায়, যে তীব্র রোষানলের মধ্যে ডিআইজির চেয়ারে বসা থাকা অবস্থায়, এবং আমি একটা জিনিস খেয়াল করছিলাম, আপনি কোনো বিশেষ গার্ডও নেননি আপনার সাথে। তো আপনি আসলে এই যে জনগণকে মুখোমুখি একটা মারমুখী অবস্থানে এরকম একা চলে যাওয়াটা, এটা আসলে সিদ্ধান্ত নিতে আপনি সাহস বা অনুপ্রেরণা কিভাবে আসলে পেলেন? আমি তো ওই জায়গায়। ধন্যবাদ। আসলে ওই দিনের যে কথাটা আপনি বললেন, ওই দিন আসলে খুব একটা কষ্টকর সময় আমার পার করতে হয়েছে। আমি আসলে চেয়েছিলাম যে ছাত্র প্রতিনিধিগণ আমার এখানে এসে আমাদের পাশে কনফারেন্স রুমে আমরা বেশি কথা বলবো, তাদের বিষয়গুলো আমি জানার চেষ্টা করব, কিন্তু আনফর্চুনেটলি তারা আসতে চায়নি। কিন্তু আমি পরে আমাকে তাদের কাছে গিয়ে কথা বলার ব্যাপারে আমাকেও আমাদের যারা সহকর্মী তারাও অনেকে নিবৃত্ত করেছিল সেই সময়টাতে। বাট আমি গিয়েছিলাম, আমার ব্যক্তিগত একটা কনফিডেন্স এরকম, আমি কোনো সময় এইসব ব্যাপারে ভয় পাই না। কারণ আমার মনে হয় যে আমাকে কেউ কিছু বলবে না, আমাকে কেউ কিছু করবে না। কেন যেন একটা সাহস আমার দীর্ঘদিন ধরে আমার মধ্যে আছে, আমি যে কোনো কারণে ঢুকতে পারবো, আমার বিশ্বাস যে আমাকে কেউ কিছু বলবে না। এবং সেই শক্তি থেকে, সেই সাহস থেকে আমি তাদের কাছে গিয়েছিলাম, এবং কতটুকু কি করতে পেরেছি সেটা আপনারা হয়তো ভালো জানেন। বাট আমার বিশ্বাস ছিল তারা কিছু করবে না, আমার লোকজনের প্রয়োজন হবে না, আমার এটা বিশ্বাস। সর্বশেষ আপনার কাছে আমি দুটি জিনিস জানতে চাইবো সম্পূরকভাবে। একটি হলো, আপনি দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আপনি ইতিমধ্যেই সেই অভিজ্ঞতাগুলোর কথা বলছিলেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কমিশন তৈরি হয়েছে পুলিশের কল্যাণার্থে। আপনি কি মনে করেন এই পুলিশ কমিশনকে আদৌ যে প্রস্তাবনাগুলো তারা দিচ্ছেন বা দিয়েছেন, সেগুলো কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব কিনা, পুলিশের কল্যাণ হবে কিনা? আর সর্বশেষ যেটি বলতে চাই, মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে কিংবা দেশবাসীর গণসচেতনতার উদ্দেশ্যে যদি কিছু আপনার বলার থাকে। আচ্ছা, প্রথমেই বলি যে স্বাধীন পুলিশ কমিশন বা পুলিশের কাজ করার যে সুযোগ, এই সংক্রান্ত যে বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় আসছে, পুলিশ কিন্তু সবসময় নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলবো না, স্বাধীন সত্তা কিন্তু পুলিশ কোনো সময় চায়নি তাদেরকে। পুলিশ চেয়েছিল যে একটা বডি থাকবে, যাদের যে বডির নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে, কোনো সরকার বা গোষ্ঠী বা রাজনৈতিক দল বা এরকম কোনো কারো মাধ্যমে নয়। কারণ দীর্ঘ সময় ধরে পুলিশ বা বাংলাদেশের মানুষও দেখেছে যে রাজনৈতিক কারণে পুলিশের নানান রকমের অনৈতিক কাজ করতে হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু পুলিশ এরকম একটা পরিবেশ চাচ্ছে যেন আমরা জনগণের জন্য কাজ করতে পারি, মানুষ যে আমাদেরকে পুলিশের কাছ থেকে যে সেবা পায় সেই সেবাটা যেন আমাদেরকে দিতে পারি, সেটাই কিন্তু জনপ্রত্যাশা। তো সেই জন্য পুলিশ দীর্ঘদিন যাবত তাদের সংস্কারের কথা কিন্তু বলে আসছে। এবং আপনারা মানুষ হয়তো জানে কিনা জানি না যে আমরা কিন্তু বারবার আমাদের সংস্কার চাচ্ছি, আমরাই সংস্কার চাচ্ছি। তো কিন্তু অনেকে সংস্কার চায়, যারা সত্যিকারের সংস্কার চায় কিনা আমি জানি না প্রথমত।
আর আরেকটা গোষ্ঠী আছে যার পুলিশ সংস্কার হোক এটা তারা চায় না। সেটা যে শুধু রাজনৈতিক দল তা কিন্তু না। রাজনৈতিক দল সংস্কার কতটুকু চায় কি চায় না সেটা আরও একটা বিরাট গোষ্ঠী আছে যারা পুলিশের সংস্কার চায় না। পুলিশ কীভাবে থাকুক চায়, বাট প্রথমত আমরা সংস্কার চাই এবং আমি মনে করি পুলিশ সংস্কার হলে, পুলিশের সংস্কার মানে কিন্তু এই না, আমি আবারও বলছি পুলিশ একেবারে স্বাধীন হয়ে যাবে। আমরা বলছি একটা বডির মাধ্যমে আমরা নিয়ন্ত্রিত হতে চাই। আমাদের সুযোগ সুবিধা, আমাদের কষ্ট বেদনার কথা শুনতে হবে। আমরা শুধু মানুষের বেদনার কথা শুনবো, আমাদের বেদনার কথা তো কাউকে শুনতে হবে, একটা জায়গা থাকতে হবে, সেটাও যেন আমরা বলতে পারি। এরকম ব্যালেন্স একটা জায়গা কিন্তু আমরা খুঁজে বের করতে চাচ্ছি। বাট আমি মনে করি যে আমি একটু প্যাসিমিস্টিক ছিলাম যে হয়তো এটা হবে কি না তা। তো আমি মনে করি কোনো কমিশন গঠন হতে যাচ্ছে এবং যদি সবার সদিচ্ছা থাকে এবং আমাদের মধ্যে মানুষের সাথে পুলিশের যদি একটা ব্রিজিংটা ঠিকমতো কেউ করাতে চায়, সত্যিকার অর্থে করতে চায়, তাহলে স্বাধীন পুলিশ কমিশনের যে জায়গাগুলোর মাধ্যমে আমরা ভালো সেবা দিতে পারি সেই জায়গাগুলো কাজ করবে। বাট আমি মনে করি এটা সম্ভব, সদিচ্ছা থাকলে এটা সম্ভব এবং এই সদিচ্ছা আমাদের আনতে হবে। আমরা অনেক দেরি করে ফেলেছি, স্বাধীনতার প্রায় 55 বছর হয়ে গেল, এখনও আমাদের পুলিশের সাথে মানুষের সম্পর্ক সেভাবে গড়ে উঠতে পারিনি, প্রত্যাশিত জায়গায় যেতে পারিনি। সুতরাং এরকম স্বাধীন কমিশনের মাধ্যমে যদি এরকম একটা জায়গা তৈরি করা যায় তাহলে কিন্তু সবার জন্য সেটা উপভোগ্য হবে, আনন্দদায়ক হবে। এবং শেষ প্রশ্ন আপনি যেটা বললেন, মোহনা টিভির দর্শক সহ বাংলাদেশের দর্শক আমার কথা শুনবার মতো কেউ আছে কিনা আমি জানি না, যেহেতু আপনি আমাকে দিচ্ছেন, যদি কেউ শুনে থাকে আমি বলবো আমাদের উপর একটু আস্থা রাখুন, একটু কাজ করার সুযোগ দেন। আমাদের ভুলভ্রান্তি হচ্ছে, আমরা যত ভুলভ্রান্তি হয় আমরা কিন্তু শুধরানোর চেষ্টা করছি এবং আমাদের ভুল করে অনেকেই হয়তো পার পেয়ে যায়, বাট সবাই পার পায় না। সুতরাং আমরা চেষ্টা করছি, আমাদের উপর একটু ভরসা রাখেন, আমাদের ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দেন, একবার না শুনলে আবার বলেন, কিন্তু আপনারা তো চেষ্টা চালিয়ে যান, আমাদের কাজ করবার সুযোগ দেন। এবং আমি মনে করি যে আপনারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আমরা সবাই মিলে তাহলে একটা প্রত্যাশিত বাংলাদেশি করতে পারবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনেক দিন পরে এরকম একটি টক শো করলাম, যাতে আমার মনেই হয়নি যে আসলে আমি ক্যামেরার সামনে কথা বলছি। একটি জিনিস ভাববার জন্য অনুরোধ করি আজকের অনুষ্ঠান শেষ করছি। পুলিশ, বাংলাদেশ পুলিশ, অভিযোগ অনেক, বিতর্ক অনেক, সমালোচনা অনেক। এই যে পুলিশের বিপক্ষে আসলে যখন আমরা সমালোচনা করি, আমি তখন চিন্তা করি যে আসলে এই পুলিশ প্রতিটা পেশাতেই কিন্তু ভালো খারাপ মিশ্রিত আছেই, কিন্তু পুলিশের নামে সমালোচনা হয় কেন? তার একটি কারণ আমি বলতে চাই, কেননা পুলিশ একই ড্রেসে থাকে। তাই একজন পুলিশ যখন কোনো ভুল ভ্রান্তি করে, কিংবা ডিআইজি পাশে বসেই বলছি ঘুষ খায় কোনো একজন ওসি, তার পোশাকের সবার প্রতি কিন্তু আমাদের ঘৃণার সৃষ্টি হয়। এই একটি কারণেই পুলিশের প্রতি মানুষের অনাস্থা, সমালোচনা। না হয় প্রতিটি পেশাই ভালো খারাপ রয়েছে বলে আমি মনে করি, কিন্তু পুলিশের মধ্যে যে সকল অফিসাররা মানুষের জন্য কাজ করছে, যে সকল অফিসাররা এখনো মানুষের কল্যাণে নিজেদেরকে অকাতরে বিলিয়ে দিচ্ছে, তাদেরকে যদি আমরা সমাজের সামনে উঁচু করে না আনি, তাহলে তরুণ প্রজন্মে যারা পুলিশে নতুন করে জয়েন করছে তারা ভেবে নিবে যে আসলে পুলিশের সমালোচনা ছাড়া আর কিছুই হয় না, তারা ভালো কাজের মোটিভেশন হারাবে। তাই আজকে অনুসন্ধানী সংবাদ সাড়া দাও বাংলাদেশ আজকে ডিআইজি মহোদয়ের কাছে চলে এসেছিলেন। আমরা চাই শুধু তার মতো নয়, তাদের মতো যারা সৎ, যোগ্য এবং জনকল্যাণমুখী অফিসার আছেন তাদের প্রচারণা দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, আপনারা ছড়িয়ে দিন। নতুন কোনো পর্ব, নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয়, নতুন কোনো স্থান, নতুন কোনো তথ্য নিয়ে আমি মোহাম্মদ আবু আবিদ আবারও মোহনা টিভির পর্দায় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।